আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আপনারা জানেন যে গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসাইনের পেজ থেকে একটি লাইভ প্রোগ্রাম পরিচালিত হয়েছে। সেখানে লাইভে মেজর ডালিম ছিলেন। আপনারা জানেন মেজর ডালিমকে মোটামুটি আপনারা বাংলাদেশের মানুষ সবাই চিনে, এবং কি গতকালকের পরে আরও সবাই চিনে ফেলেছে। উনি ৭৫-এর 15ই আগস্টের যে সেনা অভ্যর্থন হয়েছিল সেই অভ্যর্থনের উনি একজন অগ্রনায়ক। তো উনি কালকে বলা চলে 50 বছর পরে বাংলাদেশের কোনো টকশোতে ছিলেন এবং উনি নানান প্রশ্নের উত্তর দিয়েছেন। তো এই বিষয়ে আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন, তবে পুরো আলোচনার কয়েকটা পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলবো। প্রথমত, বঙ্গবন্ধু হত্যার যে বিষয়টা আমি গতকালকের আগ পর্যন্ত জানতাম যে, এবং বিএনপিও এই কথাটা এইভাবেই প্রচার করতো যে বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে জিয়াউর রহমানের গায়ে কোনো কাদা নেই। জিয়াউর রহমান ব্যাপারটা জানতেন না। জিয়াউর রহমান পরে ব্যাপারটা বুঝতে পারছেন, বা পরে যে দায়িত্বগুলো পালন করার দরকার সেগুলো ওনার মতো করে উনি পালন করেছেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে জিয়াউর রহমানের কোনো সংশ্লিষ্টতা ছিল না বা নাই। কিন্তু গতকালকের এই সংবাদের পরে উনি বলেছে যে উনি সহ অন্যান্য জিয়াউর রহমান সহ অন্যান্য সেনা কর্মকর্তারা কোরআন হাতে নিয়ে শপথ করেছিলেন যে এই অভ্যর্থন ওনারা করবেন, এবং কি এই ঘটনাটা ওনারা ঘটাবেন, এই অভ্যর্থন সফল করবেন। এটা একটা ব্যাপার, ক্লিয়ার মেসেজ মানুষের কাছে গেল যে বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে জিয়াউর রহমানেরও ভূমিকা ছিল, বা জিয়াউর রহমান ব্যাপারটা জানতো। এটা হলো একটা ব্যাপার। তারপরে আসি জেল হত্যার বিষয়ে ওনার বক্তব্য হলো যে জেল হত্যা মূলত আমরা যেটা এখন পর্যন্ত গতকালকের একদিন পর্যন্ত জেনে আসছি যে জেল হত্যা জিয়াউর রহমান করেছে। মূলত জিয়াউর রহমান বা পাকিস্তানরা করছে, এরকম একটা কথা বলা হয় যে পাকিস্তানরা করছে। জাতীয় 4 নেতাকে যেটাকে জেলের ভিতর মারা হয়েছে, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, তাইজউদ্দিন, আরেকজন জানিকে, এই 4 জনকে জেলের ভিতর মারা হয়েছে, এটা পাকিস্তানরা মারছে। তো উনি এই বিষয়ে পরিষ্কার করছেন যে এটা পাকিস্তানরা মারে না, এবং পাকিস্তানরা মারার কোনো কারণ নাই। কারণ হলো পাকিস্তানিরা এই দেশকে ওই শেষ সময় এসে বুদ্ধিশূন্য মেধাশূন্য কেন করবে, বরঞ্চ এটা ইন্ডিয়া করেছে। পাশের প্রতিবেশী দেশের কথা বলছে যে ইন্ডিয়া করেছে, এটা পাকিস্তান কোনোভাবেই করেনি। আচ্ছা, এর মাঝে আমি একটু কথা বলে নিই। আসলে এই আলোচনার বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা যার যার মতো তার কাছে। আবার এই আলোচনা আমি পুরোটা বিশ্বাস করেই কথা বলতেছি বা টোটালি বিশ্বাস করি না, এর কোনোটাই আমি আপনাদেরকে বলছি না। আমি জাস্ট আপনাদের কালকের আলোচনার কিছু খণ্ড অংশ আপনার সাথে শেয়ার করছি, এর বাইরে কিছু না। কারণ হলো যে ইতিহাসটা আমরা একদিন দেখে আসছি, সেই ইতিহাসটা এখন পরিবর্তিত ইতিহাস, তার লেশ মাত্র কিছু নাই। অতএব কোনটা সত্য কোনটা মিথ্যাটা বলা মুশকিল। এখন আমরা তো বিবেক দিয়ে বিবেচনা করবো, এর বাইরে কিছু নাই, অনেক কিছুই প্রমাণ করা সম্ভব না। তো যাই হোক, তৃতীয় পয়েন্টে যাই আমরা। জাতির পিতা অর্থে উনি যেটা বলেছেন, এটা একটা সাধারণ কমন কথাবার্তা। উনি বলছেন যে জাতির পিতা, উনি জাতির পিতা, জাতির মাতা, জাতির বোন, জাতির বাগিনা, এগুলা উনি মনে করেন না, এই ধারণাটা উনি এইভাবে দেখেন না। ঠিক আছে, এটা অনেকেই দেখে না, অনেকেই দেখে, এটা ওনার কথা উনি বললেন, সেটা গেল একটা বিষয়। আচ্ছা, মুক্তিযুদ্ধের সংখ্যা, এটা খুবই স্পেসিফিক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা এই আলোচনার আগ পর্যন্ত আমি নিজেও শুনছি বা জানছি যে 30 লক্ষ শহীদের বিনিময়, এরকম কথা বলা হয়। কিন্তু এখন আমি যদিও এর আগেও 30 লক্ষ নিয়ে এই মতামত, 3 লক্ষকে 30 লক্ষ বলা হয়েছে, এরকম একটা আলোচনা মার্কেটে ছিল। কেউ এটা বলতেন যে হ্যাঁ, এই সংখ্যাটা আসলে 30 লক্ষ না, সংখ্যাটা 3 লক্ষ। তো সেই আলোচনাগুলো তো আমরা কম বেশি ছিল, কিন্তু ওনার আলোচনা কালকে দেখলাম যে 30 লক্ষের কথা উনি বললো যে 30 লক্ষ না। এই ব্যাপারে আমার একটা স্ট্যান্ড আছে, আমার একটা বোঝাপড়া আর কি, আমার আন্দাজ ভিত্তিক কথাবার্তা। আমার মনে হয় যে ওই সময় 7.5 কোটি মানুষ ছিল, তো বা 7 কোটি মানুষ ছিল,
তার সারা দেশ তো যুদ্ধ হয়নি, যুদ্ধ হয়েছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কোথাও কোথাও বেশ। এই যে আপনার আমাদের 24শে অভ্যর্থনে কয় জায়গায় গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম তো একদম ওভারঅল প্রত্যেক ঘরে ঘরে হয়নি, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সংখ্যাটা এই 3 লক্ষ হওয়াটা সমীচীন, 30 লক্ষ হওয়াটা এই কম সম্ভাবনা আর কি। তারপরও জানি না, এটা আমার আন্দাজ ভিত্তিক কথাবার্তা। এই গেল এই বিতর্কটা। আর মুজিব ছাড়া মাওলানা ভাসানী, উনি এই মুজিবকে বাংলাদেশের স্বাধীনতার একদম অগ্রসৈনিক বা একজন সৈনিক বা প্রকারান্তে ওনাকেই সবচেয়ে সামনে নিয়ে আসার বিষয় বলতে গিয়ে উনি বলছেন যে আসলে বাংলাদেশে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, এরকম অনেক নেতা ছিলেন যাদের স্বাধীনতা অনেক ভূমিকা ছিল, কিন্তু এখানে একক বঙ্গবন্ধুর নামটা যেইভাবে আসে এটা ঠিক না। এটা এই ব্যাপারে উনি দ্বিমত করেছেন। আচ্ছা, তারপরে উনি জাতীয় সঙ্গীতের বিষয়ে কথা বলেছেন। উনি বলছেন যে জাতীয় সঙ্গীত, এই বিষয়ে আমিও আগে আলোচনা করেছি। দেশের মানুষেরা মনে করে জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, সেটা অনেক আগে লিখেছে, এই দেশের জন্য লেখে নাই, অন্য একটা গানকে এই দেশের জাতীয় সঙ্গীত বানানো হয়েছে। এই আলোচনা আমরা জানি, উনিও একইভাবে কথা বলেছেন। আর একটা বিষয় অনেকেই এটা নিয়ে কথা বলছে, সেটা হলো জামাত প্রসঙ্গে। ইলিয়াসকে এই বিষয়ে মানুষ কিছুটা কাঠগড়া দাঁড়ানোর করার চেষ্টা করছে যে জামাত প্রসঙ্গে উনি কোনো কথা বলেন নাই। বিএনপিকেও উনি ভিলেন বানানোর চেষ্টা করেছেন, আওয়ামী লীগ তো ভিলেনই। সেই ক্ষেত্রে ওই সময় জামাত ইসলামের অবস্থানটা কী ছিল, জামাত ইসলাম আসলে কি করেছিল, কি করা দরকার ছিল, তাদের ওই সময়কার ভূমিকা কী ছিল, সেটা কতটা ঠিক ছিল, এই বিষয়ে উনি কিছু বলেন নাই। এই ব্যাপারে কেউ কেউ একটু ক্ষুব্ধ যে ওনার ব্যাপারটা, উনি জামাতের বিষয়টা সামনে আলোচনায় আনেন নাই কেন, এবং কি ইলিয়াস জামাতের বিষয়ে প্রশ্ন করে নাই কেন, এরকম ভাবনাটা অনেকের ভিতরে আছে। আর বিএনপিকে আরেকটা জায়গায় উনি কাঠগড়ায় দাঁড় করান। উনি বলেন যে ওনার স্ত্রী, সম্ভবত স্ত্রীর কথাই বলছেন, যে ক্যান্সার আক্রান্ত ছিল, তখন বিএনপি ক্ষমতায় আসার সময়ও ওনার স্ত্রীকে কোঅপারেট করা হয়নি, সহযোগিতা করা হয়নি, পাসপোর্ট দেওয়া হয়নি, নানান অসহযোগিতা করা হয়েছে। এই বিষয়ে উনি বিএনপির ব্যাপারেও ক্ষোভ, এবং কি বিএনপি জিয়াউর রহমান 4,000 না 40,000 কথা বলছে যে মানে হত্যা করেছে এরকম মানুষ। তো এরকম একটা আলোচনা উনি করেছে, এটা আমি ভালো সুনির্দিষ্ট করে বলতে পারছি না। তো দিন শেষে এই আলোচনাটা গতকালকের ইলিয়াসের যে ভিডিও ছিল, এটা বাংলাদেশের কি না, বা বাংলাদেশের তো অবশ্যই, পৃথিবীর কোনো ইউটিউবে অ্যাট এ টাইমে এত মানুষ দেখেছে, মানে এমন একটা আলোচনা হয়েছে, এমনটা আর দ্বিতীয়টি হয়েছে কিনা পৃথিবীর কোথাও জানি না। তবে যতটা শুনেছি 8.5 লাখ মানুষ সর্বশেষ এই আলোচনাটা অনলাইনে দেখেছে। অনলাইনে বলতে এই একদম রানিং অবস্থায় দেখেছে আর কি। এখন তো অনেকে দেখছে, আমরা পরে দেখছি, এরকম আছে অনেকে। তো যাই হোক, এটা মোটামুটি ইউটিউবারদের একটা ভালো সুযোগ হয়েছে। আর ওনারা ইলিয়াস সাহেবের ব্যাপারে ক্যাম্পেইনও করছে ভালো, আগে থেকে একটু রেখে ঢেকে কথা বলতেছিল যে আমি একজনকে লাইভে নিয়ে আসবো নিরাপত্তা সংক্রান্ত কারণে, তার নাম বলা যাবে না। এতে করে মানুষের আরও কৌতূহল বাড়ছে, মানুষ ব্যাপকভাবে এটার ব্যাপারে আগ্রহ দেখাইছে। তো আসলে মানে মেজর ডালিমকে সামনে এই মুহূর্তে নিয়ে আসা এবং পরবর্তীতে এর কোনো কর্মপরিকল্পনা, মাস্টার প্ল্যান আছে কিনা আমি জানি না, কিন্তু এনাকে সামনে আনা হয়েছে, এটা দেখলাম আর কি। তো বিষয়টা মোটামুটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। যাই হোক, ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।